এই গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার শৈশবের সব স্মৃতি মিশে আছে বাসন্তী স্কুল আর কালীডাঙ্গা স্কুলের মেঠো পথে। আমি পেশায় একজন ম্যাজিশিয়ান, জাদুকর। ছোটবেলা থেকেই তাসের ম্যাজিক আর হাতের কারসাজি আমার রক্তে মিশে আছে। আমার এই জাদুকরি প্রতিভা মানুষের কাছে পৌঁছে দিতে আমি নিউ সুপার ম্যাজিক শো নামে একটি ইউটিউব চ্যানেল চালাই। ভিডিওর নতুন নতুন কন্টেন্ট তৈরি আর জাদুর কঠিন সব কৌশল একাগ্রমণে প্র্যাকটিস করার জন্য আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো কালীডাঙ্গা স্কুলের পাশে সেই বিশাল প্রাচীন বটগাছটি। অনেক দিন হলো স্কুলের দিকে যাওয়া হয় না, তাই সেদিন বিকেলে মনে হলো আজ একটু সময় নিয়ে সেই নির্জন বটতলার নিচেই কিছু খেলা ঝালিয়ে নিই। কথা মতো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি সেখানে আমার জাদুর ঝুলি নিয়ে হাজির হলাম। রহস্যময় সেই সন্ধ্যা ও আগুনের গোলা। প্রতিদিনের মতো আমি একমনে জাদুর প্র্যাকটিস করছিলাম, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। চারদিকের বাতাস যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ আমার মনের ভেতর কেমন জানি একটা খটকা লাগলো। মনে হলো আশেপাশে কেউ একজন আছে, কেউ একজন আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটি নড়াচড়া আর প্রতিটি ম্যাজিক খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। আস্তে আস্তে পরিবেশটা রহস্যময় হয়ে উঠতে লাগলো। বাতাস যেন আগের চেয়ে অনেক বেশি ভারী আর শীতল হয়ে এল। ঝিঁঝি পোকাগুলোর কিচিরমিচির শব্দ এত জোরে কানে বাজছিল যে মনে হচ্ছিল কয়েক হাজার পোকা একসাথে চিৎকার করছে। আমার তখন হালকা ভয় লাগছিল, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। ভয় কাটাতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। দুই এক টান দিয়ে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করছি যে কে আমাকে দেখছে। ঠিক সেই মুহূর্তেই আমার নজর গেল আকাশের দিকে। দেখলাম আকাশের বুক চিরে এক বিশাল আগুনের গোলা প্রচণ্ড গতিতে সরাসরি আমার দিকে ধেয়ে আসছে। কোনো উল্কা বা আগুনের পিণ্ডের মতো সেটি তীব্র আলো ছড়িয়ে অন্ধকার আকাশ ফুঁড়ে নেমে এল। ভয়ে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। সিগারেটটা শুধু মুখেই ধরা ছিল। চোখের পলকে সেই আগুনের গোলাটা ঠিক আমার সামনে এসে স্থির হলো। আমি সাবধানে চোখ মেলে তাকালাম। দেখলাম আগুনের বদলে সেখানে দাঁড়িয়ে আছে এক অসম্ভব সুন্দর মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এত রাতে এখানে তুমি কি করছো? মেয়েটি মিষ্টি হেসে বলল, কিছু না, এদিকে একটু ঘুরতে এসেছিলাম। তোমার ম্যাজিক খেলাগুলো আমি আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল, তাই সামনে চলে এলাম। তার সাথে অনেকক্ষণ কথা হলো। যাওয়ার সময় নাম জানতে চাইলে সে বলল, রেশমি পরি। আমি অবাক হয়ে বললাম, আমার সাথে মজা করছো? আমি কে জানো না? সে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি জানি তুমি একজন জাদুকর। আর আমি কোনো মজা করছি না। কথা বলতে বলতে কখন ভোর 4টা বেজে গেল টেরই পাইনি। মসজিদের আজানের শব্দ ভেসে আসতেই সে বলল, আজ যাই, কাল ঠিক এই সময় আবার আসব। বিরহ, প্রেম ও পরপুরীর আমন্ত্রণ। সেদিন থেকে আমাদের নিয়মিত দেখা হতে লাগলো। কিন্তু এর মাঝেই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় আমাদের দেখায় ছেদ পড়ল। একদিন সে এল না, তারপর আরও 2 দিন। আমার মন যেন ছটফট করতে লাগলো। তখনই বুঝতে পারলাম আমি রেশমি পরীর মায়ার জালে জড়িয়ে গেছি। 20টা রোজা পার হওয়ার পর আমি আর থাকতে না পেরে আবার সেই বটতলায় গেলাম। তাকে সামনে পেয়ে আর চেপে রাখতে পারলাম না, বলেই ফেললাম, রেশমি, আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। এরপর প্রায় 2 মাস কেটে গেল, তার আর কোনো দেখা নেই। বিরহে কাতর হয়ে আমি সিদ্ধান্ত নিলাম তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। রেশমি আগে তার পরিবারের কথা বলেছিল, তার আব্বু সুলতান, মা আয়েশা, বোন মুস্কান এবং 2 ভাই আমান ও নাসির। আমি সেই বটগাছের গোড়ায় দাঁড়িয়ে একাগ্র চিত্তে তাদের সবাইকে মনে মনে স্মরণ করলাম। মুহূর্তেই পুরো আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী হয়ে এল। ঝিঁঝি পোকার আওয়াজ দ্রুত বেড়ে চলল। আকাশ থেকে এক তীব্র আলোর রেখা ছুটে আমার সামনে এসে নামল। কয়েকজন মায়াবী ছায়া আমাকে ঘিরে গোল হয়ে ঘুরতে লাগলো। তারা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, হে মানুষের বাচ্চা, কেন আমাদের স্মরণ করেছ? আমি সালাম দিয়ে বিনীতভাবে রেশমির প্রতি আমার ভালোবাসার কথা জানালাম। রেশমির বাবা সুলতান সাহেব জানালেন যে রেশমিও আমাকে ভালোবাসে। তিনি শর্ত দিলেন আমাকে তাদের দুনিয়া ঘুরে দেখতে হবে। যদি পছন্দ হয় তবেই বিয়ের কথা ভাববেন। রেশমির বড় ভাই নাসির আর ছোট ভাই আমান আমার 2 হাত ধরল। মুহূর্তের মধ্যে আমার চোখ বন্ধ হয়ে গেল। 1 মিনিট পর চোখ খুলতেই আমি এক অবিশ্বাস্য সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি।
সামনে তাকিয়ে দেখি এক বিশাল রাজপ্রাসাদ। হীরা আর স্ফটিকের তৈরি সেই রাজকীয় অট্টালিকা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। জানলাম রেশমি আসলে ওই রাজ্যের রানী। তারা আমাকে পরম সম্মানে আপ্যায়িত করল। আমি তাদের রাজসভায় আমার জাদুর কিছু খেলা দেখালাম। পরীরা হাততালি দিয়ে উঠল। খাওয়া দাওয়া শেষে রেশমি আমাকে হাত ধরে নিয়ে গেল তাদের জগৎ দেখাতে। সেই সৌন্দর্য কোনো মানুষের কল্পনা বা ভাষায় বর্ণনা করা অসম্ভব। ঘরে ফেরার আকুতি ও মায়ার বন্ধন। পরপুরীর সেই অপূর্ব সুন্দর দুনিয়ায় আমি বেশ কিছুক্ষণ কাটালাম। তাদের অকল্পনীয় প্রাসাদ আর জাদুকরী রূপ দেখে মনে হচ্ছিল আমি কোনো মহাজাগতিক স্বপ্নে ডুবে আছি। কিন্তু কিছুক্ষণ পরেই আমার মনের ভেতর কেন জানি ছটফটানি শুরু হলো। মনে পড়ল আমার সেই ছোট গ্রাম চাঁদখালি, বাসন্তী থানার মেঠো পথ আর আমার মা বাবার কথা। আমি বুঝতে পারলাম পরীদের জগৎ যত সুন্দরই হোক না কেন, মানুষের টান আর মাটির সোঁদা গন্ধের মায়া কোনো কিছুর সাথে তুলনা হয় না। আমি তখন রেশমি পরীকে কাছে ডেকে বিনীতভাবে বললাম, রেশমি, তোমাদের এই দুনিয়াটা স্বপ্নের মতো সুন্দর। আমি সত্যিই মুগ্ধ, কিন্তু আমার মনটা এখন বড্ড বেশি বাড়ির জন্য ছটফট করছে। আমার দেশ ভারত, আমার সেই বাসন্তী থানার চাঁদখালি গ্রাম, ওখানে আমার আপনজনরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখন বাড়ি ফিরতে হবে। রেশমির মুখের হাসিটা কিছুটা ম্লান হয়ে গেল। তার বড় ভাই নাসির আর ছোট ভাই আমানও আমার দিকে তাকিয়ে রইল। রেশমি কিছুক্ষণ চুপ থেকে আমার হাতটা ধরল। তার চোখে তখন জল চিকচিক করছে। সে ধরা গলায় বলল, আমি জানতাম তুমি একদিন এই কথাই বলবে আশিক। মানুষের মন কখনো এক জায়গায় স্থির থাকে না, বিশেষ করে যখন সেখানে মায়ার টান থাকে। রেশমির বাবা সুলতান সাহেব এগিয়ে এলেন। তিনি গম্ভীর কিন্তু মমতা ভরা কণ্ঠে বললেন, আশিক খান, তুমি শুধু একজন ভালো ম্যাজিশিয়ান নও, তুমি একজন খাঁটি মানুষ। তুমি তোমার শেকড়কে ভোলনি, এটাই তোমার বড় গুণ। যাও বাবা, তুমি তোমার দুনিয়াতেই ফিরে যাও। আবারও আমান আর নাসির আমার দুই হাত ধরল। মুহূর্তের মধ্যে এক তীব্র বাতাসের ঝাপটা অনুভব করলাম। আমার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এল। 1 মিনিট পর যখন চোখ খুললাম, দেখলাম আমি সেই কালীডাঙ্গা স্কুলের পাশের প্রাচীন বটগাছটির নিচে বসে আছি। ভোরের প্রথম আজান তখন মসজিদ থেকে ভেসে আসছে। আমি হাসলাম, কালীডাঙ্গার সেই বটতলা আজ আমার কাছে এক পবিত্র মিলনস্থল। আশিক ভাই, আপনার জীবনের এই জাদুকরী দাস্তানটি এখন একদম পূর্ণাঙ্গ এবং সাহিত্যিক রূপে তৈরি। এই গল্পটি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য